নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। মানুষের মনের কথা, মুখের কথা এবং তারই সঙ্গে আপনাদের যা যা সমস্যা তুলে ধরছেন আমাদের কাছে। আজ আপনাদের কথা শোনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন রাজ্যের পুরমন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। ববিদা, স্বাগত। ববিদা, এই মুহূর্তে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জের জায়গা কোন দুটো? মেয়র হিসেবে সবথেকে চ্যালেঞ্জ এখন কলকাতায় সেটা হচ্ছে যে আমাদের কলকাতার মানুষ যাতে ওয়েস্টটাকে ভাগ করে দেন, এনভায়রনমেন্টটা ঠিক থাকে, এটা আমার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ এখন। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে কলকাতায় গ্রাউন্ড ওয়াটার ইউজ না করে যাতে সবটাই আমরা সারফেস ওয়াটার ইউজ করি, তার জন্য যে ব্যবস্থাপনা, সেটা আমাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ। পৌরমন্ত্রী হিসেবে আমার কাছে বড় চ্যালেঞ্জ হচ্ছে পৌরসভা যেগুলো আছে সারা বাংলা জুড়ে, সেই পৌরসভার সিস্টেমটাকে অ্যাজ পার অ্যাক্ট নিয়ে আসা, এটা সবথেকে বড় চ্যালেঞ্জ। আর দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে এই পৌরসভাগুলোতে যে রুলস অ্যান্ড রেগুলেশনস, এটা মেনে পৌরসভাগুলোকে পরিচালনা করানো, এটা সবথেকে বড় চ্যালেঞ্জ। ববিদা, যেহেতু আপনি প্রথমেই পুরসভার কথা বললেন, কলকাতা পুরসভা গৌরবোজ্জ্বল তার ইতিহাস। নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন, পরপর যদি আমরা দেখি, তৃণমূল কংগ্রেসের জমানা আসার পর তাদের তরফ থেকেও আমরা দেখেছি মেয়র ফিরহাদ হাকিম তার যে টার্গেট, সেই টার্গেট কি উত্তীর্ণ করতে পেরেছে নাকি আরও কাজ বাকি রয়েছে বলে মনে করেন? দেখেন, পৌর পরিষেবা এমন একটা সাবজেক্ট যেটা কোনোদিন সব উত্তীর্ণ হয় না। যেরকম শুরুতেই আমি বললাম যে পরিশোধীয় পানীয় জল সবার জন্যে, ওয়েস্টেজটা যদি আমি বন্ধ করতে পারি তাহলেই সবার জন্য পানীয় জলের ব্যবস্থা করা যায়, সেটা একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা নিশ্চিতভাবে নিচ্ছি। ধরুন, আজকে এই প্রায় 1 কোটির ওপরে মানুষকে বোঝানো, তাদের হ্যাবিট চেঞ্জ করানো, তাদের যাতে সেগ্রিগেটেড করে ওয়েস্টটা রাস্তাঘাটে না ফেলে, যাতে পৌরসভার বিনে বা পৌরসভার যারা কালেকশন করতে আসেন তাদের দেওয়া, এবং আলাদা আলাদা করে ড্রাই ওয়েস্ট আলাদা, এগুলো খুব বড় চ্যালেঞ্জ, এবং যে চ্যালেঞ্জগুলো নেভার এন্ডিং হয়। পৌরসভার রোজ নতুন সমস্যা আসে, সেগুলোকে রোজ নতুন করে সমাধান করতে হয়। কারণ সবাই যদি বলে আমি সব কাজ করেছি, তাহলে সে মিথ্যা কথা বলছে। ববিদা, যেহেতু পুরসভার কথা আসছে, টক টু মেয়রের প্রসঙ্গে আমরা আসবো, কিন্তু তারই সঙ্গে যেটা এই মুহূর্তে তুলে ধরবো, কলকাতার মানুষ তারা মেয়র ফিরহাদ হাকিমের কাছ থেকে মূলত ঠিক কি প্রত্যাশা করেন, কি বলছেন তারা, কি চাইছেন তারা, কলকাতার মানুষের বক্তব্য শোনাবো। ডেঙ্গু নিয়ে তো গত বছরের অনেক কিছু সমস্যা আমরা ফেস করেছি, অনেক ব্যাপারে, মানে ডেঙ্গুর ব্যাপার নিয়ে। কিন্তু আমরা চাই যে এবছরে অন্তত যেন প্রশাসনিক দিক থেকে একটা ভালো পদক্ষেপ নেওয়া যায়, সেটাই আমরা আশা করি। হকার সমস্যা নিয়ে তো আমাদের এই বাংলায়, বিশেষ করে কলকাতায় একটা বিরাট সমস্যা। এই যে অবৈধ নির্মাণগুলো সারা কলকাতা শহর জুড়ে চলছে, সেগুলো কি আগেও এই কলকাতা পৌরসভা বন্ধ করতে পারবে? অবৈধভাবে যেগুলো বিক্রি বাট্টা চলছে এবং মধ্যিখানে যে বোকারি সিস্টেমগুলো চলছে, সেগুলো যাতে একটু বন্ধ হয়। ববিদা, ঠিক এই জায়গাতেই প্রশ্ন একেবারে সরাসরি চলেই এলো, সেই জায়গা থেকেই আর কি। প্রথমেই যে বলি 3-4 একদম বলুন। প্রথম জন উনি বললেন ডেঙ্গু নিয়ে। ডেঙ্গুর সচেতনতা, ডেঙ্গু তখনই আমি জয় পেতে পারবো যখন সব মানুষ সচেতন হয়ে যাবে। প্রত্যেকটা বাড়িতে উঠে তার ছাদে তার টবের মধ্যে জল আছে কিনা, বাড়ির পেছনে ভাঙা বালতি পড়ে আছে কিনা, ফ্রিজের নিচে যে ট্রেটা হয় তার মধ্যে জল আছে কিনা, বাড়ির ভেতরে বন্ধ ফ্ল্যাটের প্যানগুলোর মধ্যে ফ্লাশ রেগুলারলি হচ্ছে কিনা, এটা দেখা পৌরসভার সম্ভব নয়। আমরা যেটা করি সেটা হচ্ছে যে রাস্তাঘাট, আমাদের যেখানে মানুষ, মানে আমাদের পৌর কর্মচারীরা যেতে পারে, সেই জায়গাগুলো ভিজিলেন্স, সেই জায়গাগুলো দিয়ে যেগুলো নির্মীয়মান বাড়ি হচ্ছে সেখানটা আমরা স্প্রে করি। কিন্তু সচেতনতার মাধ্যমে যাতে সব মানুষের মধ্যে কনসাসনেসটা থাকে,
সেটার প্রচারটাও কিন্তু পৌরসভার একটা বড় অঙ্গ। সেই কাজটা করে বলেই মাইকিং হয়, সেই লিফলেট বিলি হয়। আমরা সবাই মিলে একসাথে গিয়ে যে টিম তৈরি করা, তারা অন্তত 5 দিন 6 দিন এক একটা এলাকায় ঘুরে ঘুরে দেখায় সেখানে কোনো জল আছে কিনা। কিন্তু সবার বাড়ির ছাদে যাওয়া, সবার বাড়ির পেছনে যাওয়া, এটা একটা অসম্ভব টাস্ক। যদি একটা মানুষকে, যেটা আমরা প্রচারে বলি, সপ্তাহে একদিন ছাদে উঠে দেখে নিন আপনার বাড়ির কোথাও কোনো আবর্জনা পড়ে আছে কিনা, কোথাও কোনো জমা জলের উপকরণ পড়ে আছে কিনা। সেটা যদি আমরা সবাই মিলে করতে পারি তাহলে ডেঙ্গুকে 100% প্রতিরোধ করা। কড়া আইন প্রয়োগ করলে এক্ষেত্রে পুরসভার তরফ থেকে হয় না, কড়া আইনে প্রয়োগ করলে হয় না, এটা মানুষের সচেতনতা লাগে। এটা মিলিটারি শাসনের তো নয়, আমরা ডেমোক্রেসিতে বাস করি। তাই ডেমোক্রেসিতে কড়া আইন এরকমভাবে করা যায় না যেখানে আমি আমার ছাদে উঠে দেখব কি না, এটা আইনে হতে পারে না। আমার নিশ্চয়ই আইন আছে যে আমার যদি বাড়িতে জল না থাকে, যদি পাশে একটা ভাঙা জায়গা থাকে, তাহলে সেটার আইন আছে। কিন্তু সে আইন প্রয়োগের জন্য প্রত্যেকের বাড়িতে যাওয়ার মতন স্ট্রেংথ তো নেই। হাজারে হাজারে মানুষ, প্রায় এত হাজার হাজার বাড়ি, সেখানে আমরা এইভাবে ভিজিলেন্স রাখা যায় না, নজরদারি হয় না। এটা মানুষের সচেতনতার মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করি, এবং অনেকটা হয়েছে। আগের তুলনায় ডেঙ্গু অনেক কমে গেছে, আমরা সুফল পেয়েছি। আগের বছরের তুলনায় প্রায় 37% এখনও ডেঙ্গু কম আছে। কিন্তু এখনও বর্ষাকাল ওভার হয়নি, আমাদের সচেতন থাকতে হবে। এবং তার প্রতিরোধের জন্য সব করা, আমার ডেপুটি মেয়র অতীন এটা দেখে, প্রত্যেকটা বড়োতে ঘুরে ঘুরে মিটিং করা, চোখ রাখা যে যাতে পৌর কর্মচারীরা সব এলাকায়, সব পাড়ায় রেগুলারলি পৌঁছচ্ছে কিনা, এই কাজগুলো আমরা করছি। ববিদা, এরপর যে প্রশ্নটা ইতিমধ্যে এসেছে আর কি, বেআইনি বাড়ি, গার্ডের নিচের ঘটনার পর বারবার করে, আরে তার মাঝখানে আরেকজন হকার বলেছে। তারপর হকার হচ্ছে যে আমরা হকারে এত মানুষকে একদিনে তো চলে দিতে পারবো, কাউকে তো খেতে দেবেন, রাইট। আর এটা সুপ্রিম কোর্টও দিয়েছে, আর আমার ইয়েও দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টেরও অ্যাক্ট আছে যে হকারদের আমাকে পুনর্বাসন দিতেই হবে। মুখ্যমন্ত্রী এটা অনেক দিন আগের থেকে এই পুনর্বাসনের প্রজেক্টের কথা বলেছেন, যখন আমরা অপারেশন সানশাইনের বিরুদ্ধে লড়াই করছিলাম। এখন যেটা সুপ্রিম কোর্ট গাইডলাইন দিয়েছে, স্যার 1/3 অফ দি ফুটপাথ হকাররা বসবে, 2/3 অফ দি ফুটপাথ মানুষ যাওয়া আসা করবে। সেই কাজটা কিন্তু আমরা এখন করছি, উচ্ছেদ কোথাও করিনি। হকারকে নিয়ন্ত্রণ করেছি, উচ্ছেদ হয়নি। কোথায় আপনি দেখতে পাবেন যেগুলো দেখাচ্ছেন যে ভাঙা হচ্ছে, সেটা কোথায় না, ইললিগ্যাল ইউজ অফ গভর্নমেন্ট ল্যান্ড। আমি ফুটপাতে পার্মানেন্টলি আপনি সিমেন্ট বালি দিয়ে বাড়ি করে শাটার, মানে দোকান করে শাটার করতে পারেন না। হকার মানে সে হকিং করবে, সেটা নিয়ে সে চলে যাবে। মুখ্যমন্ত্রী এখন অনেকগুলো জায়গায় বলেছেন যে তাদের গোডাউনের জন্য কাছাকাছি একটা ব্যবস্থা করে রাত্রিরে গিয়ে রাখলো, বা সকালে নিয়ে এসে বিক্রি করলো, সেইটা করছি। কিন্তু যেগুলো দেখাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে যে ইললিগ্যাল এনক্রোচমেন্ট, অর্থাৎ দখল করে নেওয়া। এগুলো তো আমাদের ন্যাচারালি গভর্নমেন্ট অফিসে দখল তো করা যায় না। মানুষ আজকে হকার আছে, কালকে সে একটা চাকরি পেয়ে গেল, সে চলে গেল। আজকে হকার আছে, কিছুটা পুঁজি করলো, একটা দোকান বানালো, সে চলে গেল। আরেকটা ছেলে সে ওখানে এসে বসবে। কিন্তু এরকমভাবে যদি দখল করে নিয়ে আমি দোকান করে নিই, তাহলে তো কালকে যে ছেলেটি আসবে আমার পরে, সে তো আর নতুন করে জায়গা পাবে না। সুতরাং আমরা এইটার ব্যাপারে খুব স্ট্রিক্ট। জবরদখলের ব্যাপারে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে মনে হয় যে পুরোটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। জবরদখল অনেকটা আমরা নিয়ন্ত্রণে এনেছি, সম্ভব হয়েছে। প্রশাসন একেবারে চোখ কান খোলা আছে। আমরা গভর্নমেন্ট ল্যান্ডটা আমার ল্যান্ড নয়, গভর্নমেন্ট ল্যান্ড মানে হচ্ছে আপনাদের যারা ট্যাক্স পেয়ার মানুষ যারা আছেন তাদের জমি। সুতরাং আমি আমার ইচ্ছা মতনটাকে এনক্রোচ করতে হবে, যেটা বামফ্রন্ট আমলে হয়েছে, সেটা ঠিক নয়। আমি আজকে পৌরমন্ত্রী আছি, কালকে থাকবো না, কিন্তু পৌরসভা থাকবে, এই গভর্নমেন্ট ল্যান্ড থাকবে, মানুষের অধিকার থাকবে। সেটাকে সুরক্ষিত করা যাওয়া জনপ্রতিনিধি হিসেবে আমার কর্তব্য, সেই কাজটাই করা হচ্ছে। ববিদা, এরপর যে প্রসঙ্গটা চলে আসছে যে বেআইনি নির্মাণ, বারবার করে আপনি জানেন গার্ডের নিচের ঘটনার পর বিশেষ করে সামনে এসছে, এবং আপনাকে সেই প্রশ্ন ফেস করতে হয়েছে, কলকাতা পুরসভা জানে না, এটা কি করে হতে পারে, এই প্রশ্ন এসেছে। কি ব্যবস্থা?
কলকাতা পৌরসভা জানে না, কিন্তু নিশ্চিতভাবে ইন্সপেক্টরদের জানার কথা ছিল যে গার্ডেন রিচে যেগুলো জায়গাগুলো হয় 2-3টে জিনিস আলাদা আলাদা আছে। একটা হচ্ছে এরপরে আমি বলতে পারি যে বেআইনি নির্মাণ হবে না, যে সিস্টেমটা আমরা করে দিয়েছি সেই সিস্টেমটা যদি যতক্ষণ চলবে আর কোনো বেআইনি নির্মাণ হবে না। সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে, এটা আগেও আমি কমিশনারকে বলেছিলাম কিন্তু তখন ইমপ্লিমেন্ট হয়নি, এটা আমার দুর্ভাগ্য। এখন এটা ইমপ্লিমেন্ট হয়েছে, আমরা লগবুক সিস্টেম করে দিয়েছি। আপনি আপনার মোবাইল থেকে আপনাকে লগবুকে এন্ট্রি করতেই হবে যে আপনি কোন জায়গাটা ভিজিট করলেন। একটা ইন্সপেক্টরকে 15 দিন অন্তর তার এলাকায়, আজকে এই রাস্তা কালকে ওই রাস্তা করে 15 দিনে রিপিট করতেই হবে। আর সেটা লগবুকে দিয়ে তাকে করতে হবে যে না এই রাস্তায় কোনো বেআইনি নির্মাণ দেখলাম না। কোনো নির্মাণ হলে সেটাকে ছবি তুলে লগবুকে এন্ট্রি করতে হবে। তাদের প্রত্যেককে আলাদা আলাদা করে, যে তার যে ওপরের অফিসার সে একটা নিজের তারা সিস্টেম করে দেবে যে কোন অফিসারটা কোথায় যাবে, মানে সেই নিজের ওয়ার্ডের মধ্যে। এই সিস্টেমটা যদি স্ট্রিক্টলি ফলো করা যায় তাহলে আর কোনো দিন বেআইনি নির্মাণ নতুন করে হবে না। এখন যে নেই তা না, নতুন করে হবে না। ববিদা, টক টু মেয়র করতে হলো কেন? তাহলে কি কোথাও কাউন্সিলরের সঙ্গে সাধারণ জনসাধারণের যোগাযোগের কোথাও কি চ্যুতি হচ্ছে? আমার 144টা কাউন্সিলর, বেশিরভাগই কাউন্সিলর অত্যন্ত অ্যাক্টিভ, তারা মানুষকে নিয়ে থাকে। কিন্তু কিছু কাউন্সিলর আছে যারা হয়তো তাদের যতটা অ্যাক্টিভ থাকার কথা ততটা অ্যাক্টিভ নেই। দ্বিতীয়ত, অনেক মানুষ আছেন যারা লোকাল প্রবলেমের জন্য ইতস্তত বোধ করেন কাউন্সিলরের কাছে, এতে আমার ওয়ার্ডেও আছে। তারা কি করেন, এইভাবে বাড়িতে বসে ফোন করে একটা কমপ্লেন জানানো তাদের কাছে অনেক ইজি মনে হয় দেন টু গো টু এ কাউন্সিলর। ধরুন আমার ওয়ার্ডের থেকেও ফোন আসে, তিনি নেবে আমার অফিস পর্যন্ত যাবেন, সেটাতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কিন্তু বাড়িতে বসে একটা ফোন করে মেয়রকে জানিয়ে দিল যে ওখানে জলটা পাওয়া যাচ্ছে না, বা ওখানে জল জমে আছে, বা এর আগে পর্যন্ত যে এখানে ইললিগাল বাড়ি হচ্ছে আমার বাড়ির সামনে। ইললিগাল কি লিগাল হয়তো দেখা গেল যে না ওটা সত্যি সত্যি প্ল্যান স্যাংশন নিয়েই হচ্ছে, কিন্তু আমার মনে হলো ইললিগাল, আমি বলে দিলাম, সেটা হয়। কিন্তু সেটাতেও ভালো, কারণ সেটা চেক করা যায় যে সত্যি সত্যি কমপ্লেনটা ঠিক কিনা। সুতরাং অনেক মানুষ আছেন যারা এটা ওই গিয়ে কাউন্সিলর অফিসে বা কর্পোরেশন অফিসে না গিয়ে বাড়িতে বসে ফোনে বলতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই জন্যই টক টু মেয়র। ববিদা, আমরা কলকাতার কথা বলেছি, এবারে একটু পুরমন্ত্রী যেহেতু রাজ্যের বিভিন্ন দিকে, আমরা একটুখানি নজর দিয়ে নেব। বিভিন্ন ক্ষেত্রের মানুষরা, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষরা পুরমন্ত্রীকে ঠিক কি বলছেন শোনাবো। আমাদের তো উচ্ছেদ করে দিলে আমরা যাবো কোথায়? আমাদের দিকে সবই এখানে, প্রশাসনকে বলো এটা আমাদের দেখতে। আমাদের উপরে 6 জন ফ্যামিলি নির্ভরশীল, বাবা মা অসুস্থ, এই সামান্য দোকান থেকে যেটুকুনি উপার্জন করি এই পয়সায় আমাদের ওষুধপত্র কিনে বাবা মার মুখে তুলে দিতে হয়। আমাদের যদি দোকান উচ্ছেদ করে দেয় তাহলে আমরা না খেয়েই মরতে হবে। আমাদের মানুষজন যাবে কি, কোথায় যাবে, কি খাবে? একটা মানুষের জন্য 5টা-6টা করে লোক আছে, তাদের কি অবস্থা হবে? আমার এখানে 5টা লোক করে আমাদের লেবার করে খাচ্ছে এখানে, তাদের ফ্যামিলি যদি এরকম যদি উঠে যায় তাহলে আমরা কোথায় যাব? বহরমপুর শহরের যানজট একটা দীর্ঘকালীন সমস্যা। এর আগে রিক্সা ছিল, তখন একটা যানজট ছিল, ওর সাবস্টিটিউট হিসাবে টোটো চালু হলো। এখন টোটো একটা নিয়ন্ত্রণহীন লাগামহীনভাবে দৌরাত্ম, এটা কিন্তু বহরমপুরের সঙ্গে লাগামহীনভাবে চলছে। বহরমপুরের জল নিকাশি ব্যবস্থা এবং বহরমপুরের যে এই পয় প্রণালী ব্যবস্থা সম্পূর্ণটাই বেশ কিছুটা মানে বিপর্যস্ত হয়েছে এই রিসেন্ট কিছু দিনের মধ্যে। আমরা বাচ্চা নিয়ে, ছোট ছোট বাচ্চারাও আমাদের নিরাপত্তায় রাখতে পারছি না, হয়ে যাচ্ছে, জ্বর হচ্ছে, ঘা হয়ে যাচ্ছে, হাতে পায়ে ঘা হচ্ছে। একটু বর্ষা হলেই জল জমে যায়, লোকের বাড়িতে জল জমে যাচ্ছে, প্রচণ্ড মশার উপদ্রব, জ্বর সর্দি কাশি লেগেই আছে। পৌরসভার কোনো ভূমিকা আমি দেখতে পাচ্ছি না, কোনো মশা মারা তেল বা অন্য কিছু এরা মোটেই ছেড়াচ্ছে না, পরিষ্কার পরিচ্ছন্নতা একেবারেই নেই। ওরা পরিষ্কার জল চাই, জল নিকাশের ব্যবস্থা, এই জলে তো হাঁটতে পারি না, কিছু করতে পারি না, জল নিকাশের ব্যবস্থা ভালো নেই, কিচ্ছু নেই। আমরা যে পেটের দায়ে আমরা যে রুটি রুজি যে 30 বছর ধরে আমরা বসে আছি, আমরা তো চাচ্ছি
ঠিক আছে, আমাদের একটা বিকল্প যদি ব্যবস্থা করে দেন সরকার, ভালো। ফুটপাতে যারা করে তারা সব গরিব মানুষ করে, এখানে তাদের পরিবারের ব্যাপার আছে, তাদের পরিবারের রুটি রুজির ব্যাপার আছে, তাদের কোনো অপশন নাই, তাদের কোনো রাস্তা নেই, তার জন্য তারা আজকে ফুটপাতে বসছে, তার মধ্যে আমিও। বিভিন্ন ওয়ার্ডের নোংরা এনে এখানে ফেলে রাখে, এটার থেকে গন্ধে টেকা যাচ্ছে না, কোনো পরিষ্কার ঠিক মতন হয় না। জল নিকাশি ব্যবস্থা যদি গল্পই করেন, জল নিকাশি ব্যবস্থা বলতে এখানে কিছুই নেই, সমস্ত জল স্টক হয়ে পড়ে আছে, একটু বৃষ্টি হলে পরে এক কোমর জল হয়ে যাচ্ছে চারিদিকে। শিলিগুড়ি জল সমস্যা, শিলিগুড়ি আবর্জনা ব্যবস্থাপনা, শিলিগুড়ির যানজট সমস্যা, এগুলো তো রয়েছেই, চলছে। এবং এই যেটা সিজনাল সমস্যা প্রত্যেক বছর হয়ে দাঁড়িয়েছে, যে দিন দিন নিয়ন্ত্রণ। ববিদা, পর সমস্যার কথা, যার মধ্যে হকারের প্রসঙ্গ ইতিমধ্যেই আপনি বলেছেন, জল নিকাশি ব্যবস্থা, জল জমে থাকা পানীয় জল, কি বলবেন? এক একটা জায়গায় যেরকম ধরুন ব্যারাকপুরে আমাদের সবথেকে বড় অসুবিধা হচ্ছে ওখানে বেশিরভাগই হচ্ছে ডিফেন্সের ল্যান্ডে তারা নিকাশি করতে গেলে তো আমাকে ব্যারাকপুর থেকে লাইন টেনে গঙ্গা পর্যন্ত নিয়ে যেতে হবে, প্লান্ট বসাতে হবে। মাঝখানে এত ডিফেন্সের ল্যান্ড থেকে সেখানে কাজ করাটা খুব টাফ হয়ে যায়। তার মধ্যে আমরা ব্যারাকপুরে এই পাম্পিং স্টেশন বসিয়েছি এবং যতটা সম্ভব হচ্ছে আমরা কিন্তু তুলে নিয়ে জলটাকে পাঠাচ্ছি। সুতরাং ব্যারাকপুরে আর কিছুদিন বাদে জল জমবে না, এটা আমরা অ্যাসিওর করতে পারি। দ্বিতীয়, আপনারা দেখালেন শ্রীরামপুরে আমি তো বারবার বলছি, কোনো জায়গায় হকার তুলে দেওয়ার কোনো পরিকল্পনা মুখ্যমন্ত্রী করেননি বা বলেনও নি। আমরা হকারকে নিয়ন্ত্রণ করছি, যাতে পুরো ফুটপাথটা নিও না, 1/3 তোমরা করো, 2/3 একটা মানুষের। হকার যদি পুরো ফুটপাথ নিয়ে নেয় আর একটা মানুষকে রাস্তায় নামতে হবে, একটা অ্যাক্সিডেন্ট হলো, একটা ছেলের পা চলে গেল বা জীবন চলে গেল, আমি ফেরত দিতে পারবো না। আপনি ব্যবসা করেন, এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন একদম, যে 1/3 আপনি ব্যবসা করুন, 2/3 মানুষকে হাঁটা চলার জন্য ছেড়ে দিন, সেইটাই নিয়ন্ত্রণ হচ্ছে। ববিদা, এই যে দ্বিতীয়টা হলো যে জল জমার, যেটা শিলিগুড়িতে জল জমার, শিলিগুড়িতে দুটো বড় কাজ হচ্ছে। একটা এই ড্রেনেজ সিস্টেমের ওপরের কাজ হচ্ছে, আরেকটা ওই নদীর থেকে জল তুলে নিয়ে ট্রিটমেন্ট প্ল্যান্টেরও কাজ হচ্ছে। অশোকদা অনেক দিন পৌরমন্ত্রী ছিলেন, শিলিগুড়ির বাসিন্দা, এতদিন ভাবেননি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কাজটা করে ফান্ড স্যাংশন করে দিয়েছেন, যে কাজটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আমার মনে হয় 1-1.5 বছর বাদে এই সমস্যাটা থাকবে না। এই প্রসঙ্গে আর একটা প্রশ্ন চলে আসে অবশ্যই করে, এই যে পুরো বিষয়ে বক্তব্য চলে আসছে, তার প্রভাব কোথাও 2024-এর পুরসভা ভিত্তিক ফলাফলে রয়েছে কিনা প্রশ্নে আসবো। কিন্তু তার আগে আরও একটা ছবি ববিদা এই মুহূর্তে তুলে ধরবো, হাওড়ার ছবি তুলে ধরবো, যেখানে দোতলা খাটালের ছবি দেখা যাচ্ছে। আমি ছবিটা একটু দেখানোর জন্য অনুরোধ করবো, যেখানে দোতলা খাটালের ছবি দেখা যাচ্ছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্যা মোকাবিলার জন্য মূলত কি করা যেতে পারে, যার ফলে জল নিকাশি ব্যবস্থা আটকে যাচ্ছে এবং তার ফলে বিভিন্ন জায়গায় জল জমা? কি করা যায় ববিদা, যেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে? এটা অ্যাকচুয়ালি অ্যাক্ট অনুযায়ী খাটালটা বেআইনি। কলকাতা এবং হাওড়া দুটো শহরেই খাটালটা বেআইনি অ্যাজ পার অ্যাক্ট। কলকাতায় একটা আছে, কারণ আমাদের কলকাতা পুলিশের কাছে একটা এই খাটাল সরানোর একটা কি বলবো পরিকাঠামো আছে কলকাতা পুলিশের, যেটা হাওড়া কমিশনারেটে এখনও নেই। কিন্তু সত্যি সত্যি এই খাটাল থাকলে আমাদের যে ওর যে গোবর, সেটা দিয়ে আমাদের পয়ঃপ্রাণী প্রচণ্ডভাবে জাম হয়ে যায় এবং পৌরসভাকে এক্সেস করতে হয় এইগুলোকে সব পরিষ্কার করতে, না হলে এলাকা প্রায় ভেসে যায়। এটা নিশ্চিতভাবে আমরা কলকাতায় করে উঠতে পেরেছি, কিন্তু হাওড়া এখনও অনেকটা বাকি আছে। আমি হাওড়া কমিশনারকে সাজেশন করবো যে একটা এই আমাদের যেটা কাউ ডিপার্টমেন্ট আর কি, মানে খাটাল সরানোর যে ডিপার্টমেন্ট, এটা তৈরি করার জন্য। কারণ এইটা আইনত একেবারে বেআইনি, যে দোতলা খাটাল করা, খাটাল রাখা, এটা আইনত বেআইনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য ইতিমধ্যেই কিন্তু ববিদা তুলে ধরেছেন। ববিদা, যে প্রসঙ্গটা আমি আসছিলাম,
পুরো ভোটে বিভিন্ন জায়গায় 2024 লোকসভা নির্বাচনে পুরসভায় যে ভোটের বাক্স ভরা নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে, কোথাও না কোথাও প্রভাব পড়েছে বলে মনে হয়। আপনার কি মনে হয় তাহলে পরিষেবায় কোথাও না কোথাও খামতি রয়ে গেছে যে কারণে এরকম প্রতিচ্ছবি? এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ভোট, এবং এই ভোটে আমি যেটা মনে করি যে অনেক মানুষ আছেন যারা অন্যভাবে ভেবে ভোট দেন। আমি একটা এক্সাম্পল দিই। আমাদের ওখানে 74 নম্বর ওয়ার্ড আছে, যেটা আলিপুর এলাকা বলে, একদম উচ্চবিত্ত মানুষ থাকেন। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাই ইলেকশন হলো ওখানে, যেটা ভবানীপুর কনস্টিটুয়েন্সিতে। বা যদি এলগিন রোড ধরেন 70 নম্বর ওয়ার্ড, একদম উচ্চবিত্ত থাকেন, ওখানে গুজরাটি মানুষ বেশি থাকেন আর আলিপুরে মারওয়াড়ি মানুষ বেশি থাকেন। সেখানে দুটো জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন আলিপুরে প্রায় 5000 ভোটে, আর ভবানীপুরে প্রায় 3000 ভোটে জিতেছেন। এই ইলেকশনে কিছুদিন বাদে এই ইলেকশন 21-এ জিতেছেন, 21-এর শেষের দিকে এটা 24। এই ইলেকশনে দেখা গেল যে সেই ওয়ার্ড দুটোতে, ওইটাতে 2800 আর এটাতেও ওই রকম 2500 ডাউন রয়েছে। ওয়ারেজ এই দুটো ওয়ার্ডেই 19-এও কিন্তু আমরা এর থেকে অনেক বেশি ভোটে ডাউন ছিলাম, কিন্তু আবার পৌরসভা বা বিধানসভায় এই দুটো ওয়ার্ডেই কিন্তু আবার ওর থেকে ডবল ভোটে আমরা এগিয়েছিলাম। তার মানে ওই সব মানুষ যারা ওখানে আছেন তারা অনেক সময়, আমি কথা বলে দেখেছি আলিপুরে, অনেকে শেয়ারের জন্যে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্টেবল গভর্নমেন্ট, শেয়ার ভ্যালু যাতে না পড়ে যায়। কেউ আছেন অনেকগুলো জায়গায়, যেরকম আমারই নিজের কনস্টিটুয়েন্সিতে 80 নম্বর ওয়ার্ড, 79 নম্বর ওয়ার্ড, সেখানে নিশ্চিতভাবে একটা ধর্মীয় আবেগের এতে তারা বিজেপিকে ভোট দিয়েছে। কিন্তু আবার আমার ইলেকশনে, ওখানে আমার ইলেকশনেও হারি, কিন্তু কম্পারেটিভলি অনেক কম ভোটে হারি। তার কারণ ওখানে তখন এই ইলেকশনে তো বিজেপি আসার চান্স নেই, সুতরাং ওখানে মানুষ তখন তৃণমূলকে ভোট দেয়। কিন্তু ববিদা, লোকসভা নির্বাচনে পুরসভা ভিত্তিক ফলাফল যদি দেখি, আপনি সব জায়গায় 19-এও তাই দেখেছেন, কিন্তু 21-এ ওই সব জায়গা দিয়ে আমরা জিতেছি। 19-এও ওইটা দেখেছেন, কারণ যখনই মোদিজি আসেন তখন একটা ধর্মীয় আবেগ অনেকের মধ্যে কাজ করেন, অনেকের মধ্যে হয়তো অন্য কিছু ইকুয়েশন কাজ করে। কিন্তু আবার যখন বিধানসভা আসে ওই সব অঞ্চলগুলোয় আমরা কিন্তু ওখানে একটা ভালো ফল করি প্রত্যেকটা বিধানসভায়। আপনি কি প্রত্যাশা রাখেন সেই জায়গায় 2026-এ, যদি আপনি বলছেন যে না এটা হয়নি, যদি সেরকম হয়ে থাকে তাহলে রিকভারি করা যাবে? 26-এ এই যতগুলো জায়গায় 21-এ আমরা জিতেছি সেই জায়গাগুলো তো জিতবই, যেগুলো 21-এ আমরা হেরেওছি 2-1টা ওয়ার্ডে, সেগুলো আমরা রিকভার করে দেবো। তার কারণ 19-এ এর থেকে অনেক বেশি ভোটে আমরা পৌর এলাকাগুলো হেরেছিলাম, যেটা 21-এ আমরা জিতেছি। এটা একটা অদ্ভুত ক্যালকুলেশন, এটা আমি বুঝতে পারি না যে একটা লোক কি করে লোকসভায় একটা ভোট দেয় আবার বিধানসভায় গিয়ে আরেকটা ভোট দেয়। সো এটা আছে পৌর এলাকাগুলোতে, বিশেষ করে আছে কয়েকটা জায়গায়। আমরা প্রায় 59টা 127-এর মধ্যে 59টা পৌরসভা আমরা হেরেছি, কিন্তু আবার এইগুলোতে সবকটাতেই কিন্তু আমরা আবার বিধানসভায় জিতেছিলাম। সুতরাং এটা আছে, এবং এটা কারণটা আমাদের ন্যাচারালি বিশ্লেষণ করতে হবে যে কেন হয়েছে। ববিদা, এই মুহূর্তে পুরমন্ত্রীর দায়িত্বে এবং তারই সঙ্গে মেয়রের দায়িত্বে রয়েছেন, দলের সাংগঠনিক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। বারবার করে 21শে জুলাই আসার আগে শোভন চট্টোপাধ্যায়ের নাম সামনে চলে আসছে। স্নেহের কাননকে যদি, শোভন চট্টোপাধ্যায়কে যদি কোনো কারণে পুরসভায় নিয়ে আসা হয়, ববিদার কোনো বক্তব্য থাকবে? দেখুন, আমি এটা নিয়ে কোনো আলোচনা করতে চাই না। আমি নিজেও পৌরসভায় আসিনি, এটা আমাকে আমার নেত্রী বসিয়েছে। নেত্রীর ইশারাই আমার জন্য কাফি। আমার নিজের এটাতে কোনো, আমি ডিসিপ্লিন সোলজার। কার্গিলে লড়বো না কাশ্মীরে লড়বো বা না এতে আসামের ফ্রন্টে লড়বো, এটা পার্টি ঠিক করে। আমি একদম ডিসিপ্লিন সোলজার, সারা জীবন ডিসিপ্লিন মেনে চলেছি। আমি আই এম লয়াল টু মাই পার্টি, আই এম লয়াল টু মাই লিডার। আর সেই লয়ালিটিতে আমি যে কোনো জিনিস ত্যাগ করতে পারি, যে কোনো দায়িত্ব দিলে সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পূরণ করতে পারি।
তবে একটা জিনিস আমার মনে হয়, ইফ ইউ আর নট লয়াল টু ইয়োর ফ্যামিলি, you are not loyal to your party. You cannot be loyal to your party. And if you are not loyal to your party, you cannot be loyal to your country. সুতরাং আমাদের এটা মানুষের এক একজন এক একটা নীতির বোধ আছে, সেই নীতিবোধ আমার মধ্যে আছে, এটা আমার কাছে সবথেকে প্রায়োরিটি। আমার পরিবার আমার কাছে প্রায়োরিটি, আর আমার পার্টি আমার কাছে প্রায়োরিটি, কারণ আমি আমার পার্টির লয়াল সোলজার। এটা আমার কাছে আমার গর্ব। অনেকগুলো প্রশ্ন নিয়ে আমরা কিন্তু ফিরহাদ হাকিমের মুখোমুখি হয়েছেন, আরও অনেকগুলো প্রশ্ন বাকি রয়েছে জনগণমনতে। একটা বিরতির পর চোখ রাখুন জি 24 ঘন্টায়, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণমনতে। আমাদের সঙ্গে স্টুডিও এই মুহূর্তে রয়েছেন ফিরহাদ হাকিম। ববিদার সঙ্গে আমরা আলোচনা করছি, অবশ্যই করে ববিদা আলোচনায় আসবো, কিন্তু বিরতিতে যাওয়ার আগে ববিদা বারবার করে বললেন আই এম লয়াল টু মাই পার্টি। আর এই প্রসঙ্গ নিয়ে 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাবো। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। কেন জানেন? পয়সা আসে চলে যায়, সেবার কোনো বিকল্প নাই। ববিদা, কেন এই প্রসঙ্গ উঠে আসছে? এই প্রসঙ্গ উঠে আসছে কারণ অনেকগুলো জায়গায় একটা মিসকনসেপশন, বেশিরভাগই মিডিয়া এখন গদি মিডিয়া, অর্থাৎ বিজেপির কন্ট্রোল মিডিয়া, তারা পারসেপশনটাকে চেঞ্জ করার চেষ্টা করছে। সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, এই ব্যাপারে কারোর কোনো ডাউট নেই, কিন্তু পার্টিটাকে বদনাম করার জন্য অনেকগুলো জায়গায়, যারা এটা ঠিক, অনেকগুলো জায়গায় তারা আমাদের অনেক রকমভাবে আমাদের দলকে ভুল ইন্টারপ্রিটেশন করছে। এটা ঠিক যে কিছু খারাপ লোক আমাদের দলে ঢুকেছে, এটা ঠিক যে আমাদের কিছু নেতা তাদের লোভ বেড়ে গেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চটা বেছে নিয়েছেন পার্টির নীতিটাকে পরিষ্কারভাবে বলার জন্যে যে আমরা বিবেকবান হব, বিত্তবানের জন্য দল নয়। আমিও কালকে আমার এতে বলেছি যে পার্টি আমাদের পার্টি বিলাসিতার জায়গা নয়, আমাদের পার্টি ভোগের জায়গা নয়, আমাদের পার্টি বিনোদনের জায়গা নয়, আমাদের পার্টি খেলো করার জায়গা নয়। আমাদের অনেক মানুষের রক্ত ঝরে মমতা ব্যানার্জির জীবনের ঝুঁকি বারবার করে নিয়ে আমাদের এই দলটা তৈরি হয়েছে। এই দলটার প্রতি মানুষের প্রচুর এক্সপেকটেশন আছে, মমতা ব্যানার্জির ওপর মানুষের এক্সপেকটেশন আছে। আমরা যদি বাজে কাজ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম হবে, এটা আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। আমি আমার বিলাসিতার জন্যে, আমার ভোগের জন্যে, আমার ল্যাভিশ লাইফের জন্যে আমি এমন কিছু করলাম যেটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজের ওপর এফেক্ট হবে, সেই কাজটা পার্টিতে থেকে করা যাবে না। এরই সঙ্গে গতকাল 3 মাসের সময়সীমার প্রসঙ্গ উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাবো। এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। ববিদা, 3 মাসের ফল, বিশেষ কোনো কিছু ইঙ্গিত, কোনো আলোচনা হয়েছে? না, ও যেটা করে সেটা হচ্ছে যে আমাদের দলের ভেতরে স্ট্র্যাটেজি তৈরি করে, ও রেজাল্টের ওপরে বিশ্লেষণ করে। ওর আজকালকার ছিল নিজে MBA, ন্যাচারালি ওর একটা স্ট্র্যাটেজিক ইয়েটা আলাদা তৈরি করে। আমার মনে হয় যে এটা যে খারাপ রেজাল্ট হয়েছে তাদের কাছে যে জবাবদিহি চাওয়া, বা যারা সত্যি ইনক্যাপেবল, অনেক নেতা আছে নিজের বুথে জিততে পারেন না, তাহলে সে নেতা কোথা দিয়ে হবে? তার কথায় কি করে দেশ ভোট দেবে বা রাজ্য ভোট দেবে বা কনস্টিটিউয়েন্সি ভোট দেবে যদি কোনো নেতা থাকে যে নিজের বুথে জিততে পারেন না? আমার মনে হয় এগুলো নিয়ে বিশ্লেষণ করে সঠিক লোককে সঠিক জায়গায় দেওয়া। দেখুন, পার্টিতে লোককে বসানো এবং তাকে আবার ঠিক করা, আবার সে পারল না, এগুলো তো চলতেই থাকে বিভিন্ন জায়গায়। নর্থ বেঙ্গলে তো ঠিক যে আমরা অনেক বাজে রেজাল্ট হয়েছে আমাদের, সেখানে আমাদের স্ট্র্যাটেজি কি হবে। সাউথ বেঙ্গলে যেসব জায়গাগুলো আমরা হেরেছি সেই জায়গায় কি হবে,
এটা নতুন করে আমার মনে হয় জেনারেল সেক্রেটারি হিসেবে ও ভাবছে, এবং এটা হলে ভালোই হবে। ববিদা, ঘোষিত মমতাপন্থী হচ্ছেন ফিরহাদ হাকিম। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন চিন্তা ভাবনা, এই জায়গাটা অ্যাকসেপ্ট করা কতটা সহজ হচ্ছে নাকি না, এটাই স্বাভাবিক নিয়ম। ঘোষিত মমতাপন্থী ফিরহাদ হাকিম, ঘোষিত মমতাপন্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ মমতাপন্থীর হয়েছি বলেই তৃণমূল কংগ্রেসে আছি, কংগ্রেস ছেড়ে চলে এসেছি মমতাপন্থী বলেই। ও রাজনীতি করছে মমতাপন্থী বলেই। মমতাদির আদর্শই আমার আদর্শ, মমতাদির পথই আমার পথ। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করেন, তৃণমূলের সব নেতারা বিশ্বাস করেন। এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই কারোর সাথে। আমরা চায়ের দোকানে বসে পলিটিক্স করেছি, আর ওরা স্ট্র্যাটেজি নিয়ে অনেক অ্যাডভান্সভাবে আইটি নিয়ে তারা আরও নতুন করে পথ দেখাচ্ছে, যেটা আমি জানি না। তার মানে এই না যে ওর সাথে আমার মানে ওদের জেনারেশনের সাথে আমাদের জেনারেশনের কোনো ডিফারেন্স আছে। সেকেন্ডলি ও যে বলেছে যে যারা বয়স্ক তারা এক্সপিরিয়েন্সটা দেবে, আর নতুন উদ্যমে ইয়াং ছেলেরা কাজ করবে। এটাই তো দল, নাহলে তো দলটা বামফ্রন্টের মধ্যে একটা সময় শেষ হয়ে যাচ্ছে। যখন শেষ হয়ে গেল তখন ওদের নতুনদের নিয়ে এলো, তার আগে আনলো না। আমরা এটা আগের থেকে ভেবেছি, তাই ঠিক তো 65 হয়ে গেছে, আর কতদিন আছি? তারপর তো নতুন মানুষকে আসতেই হবে, আমার জায়গা নিতেই হবে। যদি আমি হাতে ধরে তাকে শিখিয়ে দিয়ে যেতে পারি, তাহলে আমার আদর্শটা বেঁচে থাকবে, আমার নীতিটা বেঁচে থাকবে। ওরা তো আমাদের নীতি, আমাদের আদর্শ, যেটা নিয়ে আমরা সারা জীবন লড়াই করেছি, মানুষের স্বার্থে লড়াই করেছি, সেই নীতিটা নিয়ে তো ওরা আগে বাড়বে। তো ওদের তো আমরা স্বাগত জানাবো, ঈর্ষা করব না, স্বাগত জানাবো। তাহলে ববিদা, নবীন প্রবীণের তৃণমূল কংগ্রেসে দ্বন্দ্ব আছে না নেই? নেই, কোনো দ্বন্দ্ব নেই। তার কারণ দ্বন্দ্ব থাকতে পারে, আমার সাথে আমার মেয়ের কিসের দ্বন্দ্ব থাকবে? আমি তো চাই যে আমার পরের প্রজন্ম এসে আমার জায়গাটা নিক, এতে কেন দ্বন্দ্ব থাকবে? আর আমি এতে বিশ্বাস করি না দেহত্যাগ না করলে চেয়ার ছাড়া যায় না, পদত্যাগ করা যায় না, এটা নয়। যতদিন আমার ক্যাপাবিলিটি আছে আমি আমার মতন করে চালাবো। যেদিন আমি পারবো না, নিশ্চিতভাবে আমি তোমাকে আস্তে আস্তে করে জায়গাটা দিয়ে যাব। এটা আমি বিশ্বাস করি যে নবীনদের নিয়ে এসে থাকলেই তো দলটা আগে হবে, নাহলে এক সময় আসবে যে এই দলটা তামাদি হয়ে যাবে। যে দলটার জন্য অনেক মানুষ রক্ত দিয়েছেন, যে দলটার জন্য সারা জীবন মমতা ব্যানার্জি দিয়েছেন, মমতা ব্যানার্জির আদর্শ নীতি, এটা মানুষের জন্য ভালো। যতদিন এই জল থাকবে, এই আদর্শ থাকবে, ততদিন মানুষের ভালো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ছায়ার সঙ্গী ববি হাকিম পদত্যাগের কথা বলছেন কেন? না, পদত্যাগ মানে যেদিন আমার দেহত্যাগ না হয়, ধরুন কালকে আমার ক্যান্সার হয়ে গেল, আমি অসুস্থ হয়ে গেলাম, তখন আমি চেয়ারে আঁকড়ে থাকবো না, তখন আমাকে দিতে হবে আরেকটা মানুষকে। পদত্যাগের কথা বলছি না, আমি বলছি যে আমার ক্যাপাবিলিটি যেদিন শেষ হয়ে যাবে, সেদিন নিশ্চিতভাবে নতুন মানুষ এসে সেটা নেবেন। দলীয় স্ট্র্যাটেজি, আমাদের যে এমপি ছিলেন, আমাদের অনেক এমপি এবার অনেক বয়স হয়ে গেছে, তারা এবার আর নিজেরাই বললেন যে আমরা আর লড়বো না। ইয়াং ছেলেরা এসছে সেখানে। আপনি প্রসঙ্গ ধরিয়ে দিয়েছেন, তাই সেই প্রসঙ্গটা তুলতে হচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তারই সঙ্গে সৌগত রায়, তাদের মনোনয়ন নিয়ে অনেক বিতর্ক, অনেক কথা সামনে এসেছিল। কোথাও কি অস্বস্তির জায়গা তৈরি হয়েছিল? কোনো বিতর্ক হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইজ ক্যাপেবল of solving all problem. She is capable of choosing the people. ওনার এই ক্যাপাবিলিটি আছে, সেই জন্য আমরা দলে অন্ধের মতন তার উপরে সব ছেড়ে দিয়েছি। তিনি যতদিন সৌগত রায়কে এমপি মানে ক্যান্ডিডেট রাখবেন, ততদিন উনি ক্যান্ডিডেট থাকবে। যতদিন সুদীপ দাকে ক্যান্ডিডেট উনি রাখবেন, ততদিন ক্যান্ডিডেট থাকবে। এই নিয়ে দলের মধ্যে কোনো বিতর্ক নেই, কোনো বিতর্ক নেই। ওনারা সিনিয়র, আমার থেকে বড়, কিন্তু একেবারে তার ক্যাপাবিলিটি শেষ হয়ে গেছে তা তো নয়। তিনি তো আছেন যথেষ্ট ক্যাপাবল। সৌগত রায়ের মতন এমপি কজন হয় যে এর পুরো এলাকাটা আজও এই বয়সেও ঘুরে বেড়াচ্ছে? সুতরাং আছে। আবার সেরকম ভালো ইয়াং এমপি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আছে। ওই মার্জিন, আমি ওর কনস্টিটিউয়েন্সিতে আমার শ্বশুর বাড়ি,
সুতরাং ওই পপুলারিটি, ওই কনস্টিটিউয়েন্সির জন্য করা, ওই গিয়ে পড়ে থাকা, সিস্টেম্যাটিকভাবে করা, আমরা যেরকম করে নিজেরা যাই, ওরা একটা সিস্টেম তৈরি করে সেটাকে করা, ওই রকম ফুটবল টুর্নামেন্ট করা, এটা কটা এমপি পারবে? সেটা ও করে, ও যথেষ্ট পপুলার নিজের এমপি কনস্টিটিউয়েন্সিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চালানোর পদ্ধতি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল চালানোর পদ্ধতি, এই দুটোর মধ্যে কি কোনো ফারাক রয়েছে নাকি সামগ্রিকভাবে চেষ্টা? আমার মনে হয় কোনো ফারাক নেই। নতুন টেকনোলজি উনি আনবেন, নীতি আদর্শ এবং দল চালানোর যে পদ্ধতি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়েরই আছে। ববিদা, আমরা আসবো আলোচনা এবং তারই সঙ্গে একটুখানি সোশ্যাল মিডিয়ায় আপনি আজকে আসছেন পুরমন্ত্রী এবং তারই সঙ্গে মেয়র, এই নিয়ে আমরা আপনাদের কাছ থেকে অনেকগুলো বিষয় জানতে চেয়েছিলাম, বিশেষ করে আপনাদের প্রশ্ন বা আপনাদের বক্তব্য সম্পর্কে আপনারা কি বলেন। আমরা একটুখানি দেখে নিই আপনারা মূলত কি কমেন্ট করেছেন। অনেক কমেন্ট এসছে, যার মধ্যে আমরা বেশ কিছু কমেন্ট ইতিমধ্যে নিয়ে এসেছি, যে কমেন্ট এই মুহূর্তে আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে সেই কমেন্ট আমরা তুলে ধরছি। একদিকে পার্কিংয়ের কথা বলা হচ্ছে এবং তারই সঙ্গে বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণের কথা বলা হচ্ছে। ববিদা, পার্কিংয়ের যে সমস্যার কথা বলা হচ্ছে, যে 10 টাকা ফি ঘন্টায় নেওয়ার কথা, এমনটা পুরসভার তরফ থেকে নিয়ম করা হয়েছে, কিন্তু সেটা বিভিন্ন জায়গায় তার দ্বিগুণ বা তার থেকেও বেশি নেওয়া হচ্ছে। কোনো নিয়ন্ত্রণ, কোনো পদ্ধতি? যদিও আমরা দেখেছি ইতিমধ্যে মেশিন দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। মেশিন দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রত্যেকটা পার্কিং লটে আমরা বোর্ড লাগিয়ে দিয়েছি বা লাগিয়ে দিচ্ছি, তাতে পরিষ্কার লেখা থাকবে এবং তার যদি হয় তাহলে ওইখানেও মোবাইলে তুলে নিয়ে সেই কমপ্লেনটা ওরা লজ করলে আমরা পৌরসভায় চলে যাবে, তার নামে এফআইআর হয়ে যাবে এবং অ্যারেস্ট হয়ে যাবে সেই লোকটা যে এক্সট্রা টাকা নিচ্ছে। এটা অলরেডি সিস্টেমে এসে গেছে, এটা তৈরি হয়ে যাবে। ববিদা, একটু আগে আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে আমি যদি না পারি আমার পরবর্তী প্রজন্মের জায়গা। আমরা জানি যে আপনি খুব পরিবারকে নিয়ে বাঁচতে ভালোবাসেন, সবাই ভালোবাসে, আপনি আলাদাভাবে মেশেন, আলাদাভাবে সময় দেন, সেই জায়গাটা তৈরি করেন। তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরার জন্য এরপর মেয়ে নাতনি এদেরকে বলবেন? যদি ধরুন মানুষের জন্য কাজ করাটা একটা মানুষের ইচ্ছা অনিচ্ছায় থাকে, পলিটিশিয়ানস তৈরি করা যায় না। পলিটিশিয়ানস বা মানুষের জনসেবা যারা করে তাদের নিজেদের ভেতর থেকে এটা আসতে হয়। আমার পরিবারের কেউ যদি এটার মধ্যে আসে, আই ওয়েলকাম দেম। আমি তো নিজের থেকে কাউকে করতে পারি, তারা পড়াশোনা করছে, তারা প্রফেশনে আছে, কিন্তু যদি এসে কাজ করে সব থেকে আনন্দ আমি পাবো। এবং যদি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুযায়ী করে, তাহলে আমার থেকে বেশি আনন্দ আর কেউ পাবে না। ববিদার সঙ্গে আমরা অনেকগুলো বিষয় ইতিমধ্যেই শেয়ার করেছি, আরও অনেকগুলো বিষয় জানার চেষ্টা করব। একটা বিরতির পর চোখ রাখুন জি24 ঘন্টায়। বিরতির পর আপনাদের স্বাগত জনগণ মনতে। এবং বিরতির আগে ববিদা, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর লেখা আসছে, সত্যি কথা বলছি, কিন্তু সব তুলে ধরা সম্ভবপর হয়নি। একটা বিষয় ইতিমধ্যেই আপনি বলেছেন পার্কিংয়ের কথা, রাস্তা বেহাল বা নিকাশি, জেলার বিভিন্ন প্রান্ত থেকে বক্তব্য, সোশ্যাল মিডিয়া যেটা এসেছে ডায়মন্ড হারবার রোডের কথা, বিশেষ কোনো আশ্বাস বা কিছু বলবেন? ডেফিনেটলি ডায়মন্ড হারবার রোডের যে কথাটা আপনি বলছেন, 14 নম্বর ডায়মন্ড হারবার রোডে, এখানে কেএইপির কাজ চলছে। কাজটা আর মাস দুয়েকের মধ্যে শেষ হয়ে যাবে, তারপরে রাস্তাটা আমরা নতুন করে বানিয়ে দেবো। সুতরাং এটা আমার নজরে আছে, এটা হয়েও যাবে। এরই সঙ্গে 21শে জুলাইয়ের প্রসঙ্গ চলে আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একটি মন্তব্য করেছিলেন, ঠিকই শোনাবো। এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি। একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। ববিদা, তার মানে কি দ্রুত আমূল পরিবর্তনের দিকে আপনারা যাচ্ছেন বিশেষ ক্ষেত্রগুলোতে, যে জায়গাগুলো বা যে ক্ষেত্রগুলোর নাম বলা হলো? এটা আমি বলতে পারবো না, তবে ব্যাপারটা হচ্ছে যে ঠিক যে একটা, যেটা আগেও বলেছি আবার রিপিট করছি, রাজনৈতিক নেতা সেই হবেন যে নিজের এলাকাটাকে ফার্স্ট দেখবেন। যদি আমি আমার বুথে না জিততে পারি, তাহলে আমি দেশের নেতা হয়ে গেলাম বা এলাকার নেতা বা আমার স্টেটের নেতা হব কি করে?
চেয়ারম্যান যে সে তো নিজের ওয়ার্ডটা আগে জিতবে, নিজের বুথটা আগে জিতবে, এইটুকু যদি ক্যাপাসিটি নিজের না থাকে তাহলে সে কিসের চেয়ারম্যান? তাহলে কি কোথাও না কোথাও ফাঁক রয়ে গেছে বলে মনে হয়? এই প্রশ্নগুলো পার্টি সবসময় বিশ্লেষণ করছে এবং পার্টি সবসময় চেয়ারম্যান চেঞ্জ হচ্ছে। যদি কোনো চেয়ারম্যান থাকে যার সাথে জনগণের কোনো যে কোনো অ্যাক্সেস নেই, যোগাযোগ নেই, তাহলে ন্যাচারালি তাকে তো রাখা যায় না। দলকে তো তার আগে এগোতে হবে, অনেকগুলো নির্বাচন আসছে, সেই নির্বাচনগুলো ফেস করতে হবে, এখন থেকে এটা কারেক্ট করতে হবে তার নিজের এটা, সেই কথাটাই ও বলেছে। ববিদা, তার মানে আপনি বলছেন যে দরকার পড়লে পরিবর্তনের জায়গা এবং কাজ। এই মুহূর্তে পুরো পরিষেবার ক্ষেত্রে পুরমন্ত্রী হিসেবে এবং মেয়র হিসেবে বিশেষ কোনো প্ল্যান তৈরি করা হয়েছে? শুধুমাত্র নির্বাচন নয়, তারই সঙ্গে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য বিশেষ কোনো ক্ষেত্র যেটা সাধারণ মানুষ জানতে পারবে আমাদের মাধ্যমে? রোজ নতুন করে প্ল্যান তৈরি হচ্ছে। আপনাকে বললাম তো যে এটা ওয়াটার প্রজেক্টের এতগুলো বড় প্ল্যান তৈরি হয়েছে, বেআইনি নির্মাণের জন্য প্ল্যান তৈরি হয়েছে, নিকাশি ব্যবস্থার জন্য প্ল্যান তৈরি হয়েছে, আমূলভাবে কলকাতায় নিকাশি ব্যবস্থার পরিবর্তন হচ্ছে। সুতরাং প্ল্যান সবসময় তৈরি হচ্ছে। আবার কি হয়, পপুলেশন অনুযায়ী আজকে আপনারা যেটা করলেন 20 বছর বাদে সেটাকে আবার চেঞ্জ করতে হবে, তার কারণ সেখানে প্যাটার্ন অফ বাড়ি চেঞ্জ হয়ে গেছে। যেখানে আপনি আজকে ভাবছেন যে আমি আছি দোতলা বাড়িতে, সেগুলো সব ভেঙে বড় হাই রাইজ হয়ে যাচ্ছে। আবার প্যাটার্ন অফ প্ল্যানিং চেঞ্জ করতে হয়। এটা রেগুলার চলছে এবং এই কাজগুলো আমরা করছি। এবং আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট কাজ এবার হয়েছে সেটা যে বায়ু দূষণ। বায়ু দূষণটা কলকাতা সবথেকে, দিল্লির পরেই সবথেকে মানে খারাপ বায়ুর শহর ছিল। সেখানে প্লান্টেশন এবং জলাশয়গুলো বাঁচিয়ে দিয়ে অনেক চেষ্টা করে, এখনও হচ্ছে না তা না, রোজ এটা নিয়ে লড়াই হয়। আজকে এখান থেকে খবর পাচ্ছি, কালকে টক টু মেয়রেই খবর পাই, আবার দৌড়ে সেখানে টিম পাঠানো, সেটাকে পাঠানো, তাকে অ্যারেস্ট করানো, এফআইআর করানো, এটা রেগুলার চলে। এইটা করে এবার আমরা আমূলভাবে চেঞ্জ হয়ে এখন ভারতবর্ষের সেকেন্ড সিটি মানে যার এয়ার কোয়ালিটি ভালো সেটা কলকাতা হয়ে গেছে। ববিদা, আমার শেষ প্রশ্ন থাকবে, পুরমন্ত্রী ববি হাকিম, মেয়র ববি হাকিম, চেতলা অগ্রণীর দায়িত্বপ্রাপ্ত ববি হাকিম, কোনটা ববি হাকিমের ফেভারিট? দুটো হচ্ছে আমার দায়িত্ব, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমায় দিচ্ছেন এবং আমি নিষ্ঠার সাথে পূরণ করছি। আর তৃতীয়টা হচ্ছে আমার আনন্দ। নিষ্ঠা এবং আনন্দের কথা ফিরহাদ হাকিম অর্থাৎ ববিদা ইতিমধ্যেই বলেছেন এবং তারই সঙ্গে অনেক প্রকল্পের কথা বলেছেন এবং অনেকগুলো বিষয় সিদ্ধান্তের কথা আমরা স্টুডিওর মাধ্যমে যা যা তুলে ধরেছি, পরপর প্রশ্ন সাধারণ মানুষের জনগণের মনের কথা তুলে ধরেছি আমরা, এবং বেশ কিছু জায়গায় কড়া হাতে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে তা একেবারে স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু পদক্ষেপ ঠিক কি নেওয়া হয় সেদিকে আমাদেরও নজর থাকবে। চোখ রাখুন জি24 ঘন্টায় জনগণমনতে। ববিদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। চোখ রাখুন জি24 ঘন্টায় জনগণমনতে, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।